একটি বাড়ি যেখানে পুরুষ নেই সেটি কখনোই একটি পরিবার হয়ে উঠতে পারে না। একটি বাড়ি তখনই সুন্দর হয় যখন সেখানে পুরুষ এবং নারী সহাবস্থান করে। একটি বাড়ি তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে সুসম্পর্ক থাকে। আমরা বাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হই। যদি একজন পুরুষ আসে তখন অনেক ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়, কিন্তু যখন একজন মহিলা আসেন তখন যে সমস্যার সৃষ্টি হয় না তাও আমরা জোর দিয়ে বলতে পারি না। আসলে সবকিছুই নির্ভর করে পারস্পরিক সম্পর্কের উপর, বোঝাপড়ার উপর। আমার নাম মাঙ্গামা, আমি মারিকান্নু থেকে এসেছি। আমার নাম বুল্লা ভেঙ্কটেশ্বরুলু। আমরা দুজন মিলে কিরানাম নামে একটা ছোট্ট ব্যবসা শুরু করি। কিরানামের পাশাপাশি আমরা একটা ইডলি ব্যবসা শুরু করি। এই ইডলি ব্যবসা একটা টিফিন সেন্টারের মতো। দুপুরে রান্নাবান্নার ব্যবস্থাও আমরা করি। আমার নাম হলো গুরুম রামলিঙ্গম। এই রোগী মাঙ্গাম্মা আমার নিজের বোন। আমাদের পরিবারে দুজন ভাই ছিল, তার ক্যান্সার হয়েছিল, আর ক্যান্সার রোগেতেই আমার সেই ভাই মারা যায়। আমাদের সহায়তা করার জন্য সত্যিই আর কেউ নেই। আমার এক মেয়ে এবং এক জামাই আছে, তারাই আমাদের দেখাশোনা করে বলা যায়। আমি আমার মেয়ে আর জামাইকে নিজের কাছে নিয়ে চলে এলাম এবং একটি ব্যবসা শুরু করলাম। তারা, আমি, আমার সন্তান, আমার নাতি নাতনিরা, এখন আমরা সবাই খুব খুশি। আমরা কোনো সমস্যা ছাড়াই এখন জীবনযাপন করছি। এটা সম্পদ বা মর্যাদার ব্যাপার নয়, এটা শুধুই সুখের ব্যাপার। আমার স্ত্রীর একটা ছোট সমস্যা হয়েছিল, সেটা 2023 সালে শুরু হয়েছিল বলা যায়। একবারে প্রথম দিকে পেটে ব্যথা হয়েছিল, এখনো মনে আছে। সেটা ছিল ডিসেম্বরের একেবারে শেষের দিক। প্রথমবার যখন আমার পেটে ব্যথা হলো, আমি 5 বছর ধরে ডায়েট করেছিলাম। আমার মাকে বলেছিলাম যে আমি ডায়েটে আছি, তাই আমার পেটে ব্যথা হচ্ছে। মা তখন বলেছিলেন যে হাসপাতালে যেতে, ডাক্তার দেখাতে, না হলে আমি সমস্যায় পড়তে পারি। পরে যখন তারপর আমি রাজি হলাম আর হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে আমি যে ডাক্তারকে দেখালাম, তিনি বললেন যে তিনি এটার চিকিৎসা করতে পারবেন না, অন্য ডাক্তার দেখাতে বললেন। আমি তখন অন্য ডাক্তার দেখালাম। আমি তখন তাকে নিয়ে অন্য ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন, আমি খুব একটা ভালো বুঝছি না, আপনি একজন লেডি ডাক্তারকে দেখান। আমি তার কথা মতো কাজ করলাম। ডাক্তারকে দেখানোর পর তিনি বেশ কিছু ওষুধ দিলেন। ম্যাডাম সেগুলো নিয়ম করে খাওয়ার কথাও বলে দিলেন। মোটামুটি 12 দিন পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। আমি তাকে বলেছিলাম যে আমার স্ত্রীর একটা স্ক্যান করার প্রয়োজন রয়েছে, কেননা আমার স্ত্রী জরায়ুতে সমস্যা রয়েছে। তিনি যদি একটা অপারেশনের ব্যবস্থা করেন। তিনি আমায় বললেন যে অপারেশন করা যেতেই পারে, কিন্তু তার আগে একটা বায়োপসি করা প্রয়োজন। বায়োপসি না করে অপারেশন করা যাবে না। ডাক্তার ম্যাডাম স্ক্যান করে কিছুই ধরতে পারলেন না, তখন বললেন যে বায়োপসি করতে। ডাক্তার ম্যাডাম আমায় বললেন যে তিনি অপারেশন করার জন্য রাজি আছেন, কিন্তু তার আগে বুঝতে হবে যে সমস্যাটা কোথায় হয়েছে। সেটা বুঝতে পারলে তবেই অপারেশন করা যাবে, তার জন্য প্রয়োজন বায়োপসির। আমি বুঝতে পারছিলাম অপারেশন করাটা জরুরি, আগে বায়োপসি করতে হবে, তারপর তো সার্জারির কথা। তিনি আমাকে এটাও বললেন যে প্রায় 60,000 টাকা খরচ হবে এই অপারেশন করতে, সেই সঙ্গে ল্যাপ্রোস্কোপি করারও প্রয়োজন, তাতেও বেশ কিছু টাকা খরচ হবে। আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম, এত টাকা তো আমি খরচ করতে পারবো না, কারণ আমার অত টাকা নেই। কিন্তু আমার স্ত্রীর অবস্থা দিনকে দিন অত্যন্ত খারাপ হচ্ছিল। সে তার জরায়ুর ব্যথায় ভীষণই কষ্ট পাচ্ছিল। কি করতে হবে আমি বুঝতে পারছিলাম না। রাতে আমার ঘুম হতো না চিন্তায় চিন্তায় যে কোথা থেকে টাকা পাবো, কে আমায় টাকা দেবে। আমি যে ঋণ নেব, কিছু দেওয়ার মতন ছিল না আমার। তাই সবটাই আমি ওপরওয়ালার উপর ছেড়ে দিলাম, তিনি যা করাবেন তাই হবে। আমার জামাইয়ের এক বন্ধু ছিল, তিনি নালাগোড়ার একজন আরএমপি ডাক্তার। জামাই তাকে ফোন করে বললেন, তিনি আমাদের নালাগোড়ায় আসতে বললেন। আমরা নালাগোড়ায় গেলাম এবং তার সঙ্গে দেখা করলাম। তিনি আমাদের আশ্বস্ত করলেন, বললেন যে অত চিন্তা করার কিছু নেই, তিনি দেখছেন, এবং সেই সঙ্গে বায়োপসি রিপোর্টও চাইলেন। বায়োপসি রিপোর্ট তাছাড়া সমস্ত মেডিকেল রিপোর্টও আমাদের সঙ্গে ছিল, আমরা নিয়ে গিয়েছিলাম সেগুলো। আমরা জানতাম যে রিপোর্টগুলো তিনি দেখতে চাইবেন, তাই সেগুলো যত্ন করে নিয়ে গিয়েছিলাম। তিনি আবার পরীক্ষা করলেন এবং জরায়ুর একটা বায়োপসি করতে বললেন। আমরা বাড়ি ফিরে এসে 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে আবার সেখানে যাবার পরিকল্পনা করলাম, কারণ চিকিৎসা তো করাতেই হবে, এভাবে ফেলে রাখা তো যায় না। তাই আবার গেলাম। এর মধ্যে আমার মায়ের অপারেশন হয়েছিল, আর সেই জন্য আমি বাড়ি গিয়েছিলাম। আর তাছাড়া বায়োপসি রিপোর্টও আসতে দেরি ছিল।
আমায় বলা হয়েছিল বায়োপসি রিপোর্ট 1 সপ্তাহ পরে এসে নিয়ে যেতে। তখন সেই রিপোর্ট দেখে ডাক্তারবাবু যেটা মনে করবেন সেই অনুযায়ী চিকিৎসা করবেন। আমার আবার পেটে ব্যথা শুরু হলো। আমি তখন ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট নিয়ে। ডাক্তার দেখে বললেন ক্যান্সার হয়েছে, আরও বললেন যে আমরা দেরি করে ফেলেছি। শনিবার দিন ডাক্তারবাবু এলেন এবং রিপোর্ট দেখলেন। তিনি এটা বারবার বললেন যে আমরা হয়তো অনেকটাই দেরি করে ফেলছি, কারণ যেটা হয়েছে সেটা ক্যান্সার। আমি ওনাকে বললাম যে আপনি যেটা ভালো বোঝেন আপনি সেটাই করুন, কেননা উনি বারবার বললেন যে এটা ক্যান্সারের 2nd স্টেজ। যত আমরা লেট করব জিনিসটা ততটাই ছড়িয়ে পড়বে, কাজে লেট করা উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। আমি ওনাকে বললাম যে হাসপাতালে যখন চিকিৎসা করাচ্ছিলাম ওনারা অনেকগুলো টাকার ব্যবস্থা করার কথা বলেছিলেন, যাতে আমার স্ত্রীর অপারেশনটা করা যায়, এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সত্যি বলতে কি, যখন আমার বোনের দুর্ঘটনা ঘটেছিল তখন আমাদের গ্রামের আরেকজন ব্যক্তিরও দুর্ঘটনা ঘটেছিল। তাকে 8 লক্ষ টাকা খরচ করতে বলা হয়েছিল, তা সত্ত্বেও সে তার জীবন হারিয়েছে। তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি, কাজেই আমার বোনের ক্ষেত্রে আমি কিছু বলতে পারছিলাম না। তারপর আমি একজনের কাছে এই হাসপাতালের খবর পাই, আমার জামাই সেখানে ছিল। জামাইয়ের সাথে কথা বলে তাকে বললাম যে চলো আমরা সেখানেই যাই। আমরা একটা গাড়ি ভাড়া করলাম এবং হায়দ্রাবাদে গেলাম। হায়দ্রাবাদে পৌঁছানোর পর সেখানকার ডাক্তারবাবুরা রিপোর্টগুলো সব দেখলেন। তারা পেপার রিপোর্ট সমস্ত দেখলেন, সেই সঙ্গে বায়োপসি রিপোর্টও দেখলেন। তিনি আমার রিপোর্টগুলো দেখলেন, দেখে বললেন যে আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আমরা সব কাগজপত্রগুলো দেখালাম। কাগজপত্র দেখে তিনি আমাদের 1 সপ্তাহ বাদে আবার আসতে বললেন। তিনি আমাকে আবার ফোন করলেন এবং ফোন করে বললেন যে আমাদের অপারেশন করাতে হবে। তিনি পরিস্থিতি দেখে বললেন যে তার যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যকৃৎ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার বোনকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। তিনি বললেন আমাদের হেমাটাইট অপসারণ করতে হবে। সেই সঙ্গে এটাও বললেন যে তবে কোনো গ্যারেন্টি নেই। ওনারাও সাধারণ মানুষ, ঈশ্বর নন। ওনারা ওনাদের যতটুকু করার ওনারা ততটুকু অবশ্যই করবেন। চিকিৎসার মাধ্যমে বোনকে যতটা সারিয়ে তোলা যায় ওনারা করবেন, এর বেশি ওনারা কিছু করতে পারেন না। তাই ওপরওয়ালার ওপর ভরসা রাখতে হবে এবং চিকিৎসা করিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তবু কিছুতেই শান্তি পাওয়া যায় না। আসলে সঠিক চিকিৎসা হওয়াটা ভীষণ প্রয়োজন। তিনি বললেন যে প্রায় 5,30,000 টাকার মতো লাগবে। আমরা বললাম যে অত টাকা আমরা দিতে পারবো না। ডাক্তার বললেন যে ঠিক আছে, তাহলে 3,30,000 টাকায় তিনি ব্যবস্থা করে দেবেন। তিনি অপারেশন করলেন এবং 7 দিন আইসিসিউতে রাখলেন। তারপর তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলো। সেই হাসপাতালে 2 মাস 15 দিনের মতো আমার স্ত্রী ভর্তি ছিলেন। যদি পরিবারের কারো কোনো রকম সমস্যা হয় তাহলে বাকিদের কি অবস্থা হয় তার সাক্ষী আমি। এর থেকে অনেক অভিজ্ঞতা লাভ করলাম আমি চাই এরম পরিস্থিতি আর কারোর না হোক। যখন আমি ক্যান্সারের কথা শুনলাম আমার মনে হলো যেন এটা প্রথমবার দেখছি। একবার আমি গাদাপান্না গ্রামে আমার বাড়িতে ছিলাম। সেই সময় আমি ইউটিউব দেখছিলাম এমনি। তো সেই ইউটিউব দেখতে দেখতে হঠাৎ আমি জামাই বলল যে মিয়াপুর পর্যন্ত বাস চলে, আবার মেট্রো রয়েছে। জামাই আমাকে মেট্রোতে করে সেখানে যাওয়ার পরামর্শ দিল। আমি বাসের কথা বললাম, তখন জামাই বলল যে না, মেট্রো করে যাওয়াটাই অনেকটা সুবিধার হবে। তার কথা মতো আমি মেট্রোয় চড়ে সেখানে সেই মিয়াপুরে পৌঁছলাম। আমরা যখন হাসপাতালে পৌঁছলাম সেখানে দেখতে পেলাম যে অনেক লোকজন বসে রয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে চিকিৎসার পর তারা কেমন আছে। তারা বলল যে তারা এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হলো যিনি 4th স্টেজে ছিলেন। তিনিও বললেন যে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন। যখন আমি হাসপাতালে গেলাম তখন প্রায় 500 জন মানুষ সেখানে বসেছিলেন। আমি কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি বসে পড়লাম এবং ভাবলাম যে আমি ফিরে যাই। সত্যি বলতে কি, আমি তখন রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। এতটাই আতঙ্কিত ছিলাম যে আমার শরীর কাঁপছিল। আমি ভাবছিলাম যে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো তো। যাই হোক, ডাক্তারবাবুদের সমস্ত রিপোর্ট আমি দেখালাম। ওনারাও আমাকে ঈশ্বরে বিশ্বাস রাখতে বললেন এবং আমিও আয়ুর্বেদ হাসপাতালের ওপর বিশ্বাস রাখলাম। তারা যেমন যেমন ওষুধের ব্যবহার করতে বললেন আমরা সেগুলো সব মেনে চললাম। এখন আমার স্ত্রী উঠতে পারে এবং নিজের কাজ নিজেই করতে পারে। সে নিজে নিজে জামা কাপড় পরে এবং সমস্ত গৃহস্থালির কাজও করতে পারে। সে এখন বারবার আমায় বলছে যে আমরা আবার যেন হোটেল খুলি। সত্যি বলতে কি, আমরা খুব খুশি। সেখানে গিয়ে আমরা সত্যিই উপকৃত। আমি একটা কথাই বলতে চাই যে
এই আয়ুর্বেদ হাসপাতাল বহু মানুষের উপকার করে চলেছে। মানুষ তাদের হারানো আত্মবিশ্বাস আবার নতুন করে ফিরে পাচ্ছে, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে আয়ুর্বেদ হাসপাতাল। মানুষ তাদের ভয়ে ক্রমশ কাটিয়ে উঠছে। আমি এখন ভালো আছি। ডাক্তার আমাকে স্ক্যান করার কথা বলেন, আমি স্ক্যান করালাম আর তারপর সেই স্ক্যান রিপোর্টটা ডাক্তারকে দেখালাম। তিনি আমার রিপোর্ট দেখলেন আর বললেন যে আমি খুব ভালো আছি। আস্তে আস্তে আমার স্ত্রী সুস্থ হচ্ছে, নিজের পুরনো জীবনে আবার ফিরে যাচ্ছে। এই হাসপাতালে আমাকে অনেক সাহায্য করেছে। ডাক্তার বোম্বু ভেঙ্কটেশ্বর রেড্ডি হলেন সবচেয়ে ভালো ডাক্তার। এরম ডাক্তার আমি আগে কখনো দেখিনি। তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। তার হাতে যারা সুস্থ হয়েছেন তারা কেউ তাকে কোনোদিন ভুলবে না। যারা তার চিকিৎসায় সুস্থ হয়েছেন তারা অবশ্যই সেই কথা অন্য রোগীদেরকে, অন্য পরিবারকে অবশ্যই জানাবেন। এই হাসপাতাল, এখানকার চিকিৎসা ব্যবস্থা, এখানকার ডাক্তারবাবুরা সদা সচেষ্ট থাকেন। এখানকার যিনি বিখ্যাত ডাক্তার বোম্বু ভেঙ্কটেশ্বর রেড্ডি, উনি বলে যায় ধন্বন্তরী। সবসময় উনি একটা জিনিসই চান যে ওনার রোগীরা সুস্থ হোক। দিনরাত রোগীদের সুস্থ করার জন্য উনি সচেষ্ট রয়েছেন, মানুষকে বাঁচাচ্ছেন উনি। ৩৮ বছর ধরে যে হাত আমি ধরে রেখেছি সেই হাত আমি কখনোই ছাড়ব না। জীবনের শেষ দিন পর্যন্ত সেই হাত আমি ধরে রাখব। এরই নাম জীবন, এরই নাম ভালোবাসা। আমার স্ত্রী নতুন জীবন পেয়েছে, আমিও নতুন জীবন পেয়েছি। তাই বারবার বলি, আয়ুর্বেদ হাসপাতাল মানুষের মনে নতুন আশা জাগাচ্ছে।